আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার বলেন? কি অবস্থা সবার একটু বলেন, কি অবস্থা সবার আপনাদের? পড়াশোনার কি অবস্থা? ঠিক আছে? একটু বলেন তো পড়াশোনার কি অবস্থা আপনাদের? ঠিক আছে? সবাই একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে জানান তো আপনাদের সবার কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা, ঠিক আছে? পড়াশোনার কি অবস্থা? সবাই হচ্ছে ক্লাসে একটু কষ্ট করে জয়েন হয়ে যান। সবাই হচ্ছে ক্লাসে জয়েন হয়ে যান। ঠিক আছে? একটু কষ্ট করে হচ্ছে আপনারা ক্লাসে জয়েন হয়ে যাইতে হবে, ঠিক আছে? সো একটু কষ্ট করে হচ্ছে ক্লাসে সবাই জয়েন হয়ে যান। ওকে? সবাই হচ্ছে ক্লাসে একটু কষ্ট করে হচ্ছে সবাই জয়েন হয়ে যান। ইভেন হচ্ছে সবাই ফ্রেন্ড সার্কেলকে একটু জানিয়ে দেন যে আমাদের ক্লাসটা হচ্ছে, ঠিক আছে? আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? মনে রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর প্রশ্নগুলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুইটা ইউনিভার্সিটির প্রশ্নগুলা বিভিন্ন ইউনিভার্সিটি কপি করে। অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? এই কুমিল্লা ইউনিভার্সিটিতেও হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ এই রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে আমরা খুব সুন্দর করে হচ্ছে আমরা আনসার করার ট্রাই করব, ঠিক আছে? আমরা আজকে দেখব যে আমরা হচ্ছে কিভাবে আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারি ইনশাআল্লাহ। ওকে? সবাই হচ্ছে সবাই হচ্ছে ক্লাসে একটু কষ্ট করে হচ্ছে সবাই ক্লাসে জয়েন হয়ে যান। সবাই হচ্ছে একটু কষ্ট করে ক্লাসে জয়েন হয়ে যান। ইভেন আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিতে হবে, ঠিক আছে? যে আমাকে আপনারা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা এই জিনিসটা হচ্ছে আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে, ঠিক আছে? আমাকে সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিতে হবে, ঠিক আছে? আমাকে সবাই একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে। তাহলে আমাকে বলুন তো আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানান তো, ঠিক আছে? একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে জি ক্লিয়ার। ওকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনারা হচ্ছে সবাই সবাই হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেন এন্ড হচ্ছে সবাই হচ্ছে ফ্রেন্ড সার্কেলে একটু মেনশন করে দেন, ঠিক আছে? আমাদের সবাই কই? আমরা 8টা 5, আমরা 8টা 5 পর্যন্ত হচ্ছে একটু অপেক্ষা করি, ঠিক আছে? আমরা 8টা 5 পর্যন্ত একটু অপেক্ষা করি। সাউন্ড কম? কি বলতেছেন সাউন্ড কম? আচ্ছা, দেখেন তো, দেখেন তো সাউন্ড কম কিনা। একটু বলেন তো সাউন্ড কম কিনা। সাউন্ড কি কম? সাউন্ড সাউন্ড কি কম নাকি বলেন? সাউন্ড কি কম? সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা।
আমি তো খুব জোরে জোরে কথা বলতেছি, খুব জোরে কথা বলতেছি। আমরা তো হচ্ছে আমি তো খুব জোরে জোরে কথা বলতেছি, খুব জোরে জোরে কথা বলতেছি, কি বলেন? এখনো সাউন্ড কম? কি বলেন সাউন্ড কম? আচ্ছা, একটু একটু এটা বাড়াই নেন। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কি খুব বেশি কম? আচ্ছা, ঠিক আছে, আমরা 8টা 5 পর্যন্ত একটু অপেক্ষা করি। এরপরে হচ্ছে আমরা পুরোদমে হচ্ছে আমাদের ক্লাস শুরু করব। ঠিক আছে? এর আগে আপনাদেরকে কিছু কথা বলি, ঠিক আছে? কথাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনাদের প্রিপারেশন যার যেই অবস্থাতেই আছে, বুঝছেন? একটু কথা শুনতে হবে। আপনাদের প্রিপারেশন যার যেই অবস্থায় আছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন আপনাদের কাজ হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো বারবার সমাধান করা। ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া, যে বিগত সালের প্রশ্নগুলো আমি সমাধান করতে পারি না। পারি না মানে কি? পারি না মানে হচ্ছে আমার বেসিক ক্লিয়ার নাই। আমার বেসিক ক্লিয়ার নাই। তারা হচ্ছে আমাদের ইউটিউবে গিয়ে, আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো সুন্দর করে দেওয়া আছে। আপনারা হচ্ছে যাদের বেসিক একদম দুর্বল, তারা হচ্ছে ওই বেসিক ক্লাসগুলো করতে পারেন। ঠিক আছে? এরপরে এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হচ্ছে আমি আপনাদেরকে একদম কুমিল্লা ইউনিভার্সিটি, নট অনলি কুমিল্লা ইউনিভার্সিটি বাট অলসো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, এই ইউনিভার্সিটির জন্য হচ্ছে আপনাদেরকে আমি আপনাদের সাথে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে যত প্রকারের কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন হচ্ছে আমি আপনাদেরকে সমাধান করাবো। ঠিক আছে? যত প্রকারের কোয়েশ্চেন আছে, ঠিক আছে, আমি আপনাদেরকে সব ধরনের প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করাবো। কথা বোঝা গেছে আমার? অর্থাৎ প্রত্যেকদিন হচ্ছে আমাদের প্রশ্ন সমাধান ক্লাস থাকবে। ইভেন প্রত্যেকদিন হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা ইনশাল্লাহ আমরা সমাধান করব। এর মাধ্যমে আপনার কি হবে? আপনার প্রিপারেশনটা গোছানো হয়ে যাবে। ঠিক আছে? আমি তো শুধুমাত্র এইভাবে সমাধান করব না যে একের ক, দুইয়ের খ, নট, এমন না। এমন করে সমাধান করাবো না। আপনাদেরকে আমি পুরা একটা জিনিস হচ্ছে আপনাদেরকে আমি গুছাই দিব, আপনাদের রিভাইজ আমি করাই দিব, আপনাদের প্রিপারেশনকে গুছিয়ে দিব। ইনশাল্লাহ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আমি যেই জিনিসগুলো পড়াবো, যেই স্লাইডগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব, ইনশাল্লাহ ওই স্লাইডগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে তাহলে শেষ পর্যন্ত হচ্ছে আমার সঙ্গে থাকতে হবে। ঠিক আছে? যা বলবো আমার কথাগুলো শুনতে হবে, যা পড়াবো নোট করতে হবে, সবাই খাতা কলম নিয়ে বসতে হবে। ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে বসতে হবে, সবাইকে নোট ডাউন করতে হবে। কিন্তু আপনারা কি করেন? আপনারা হচ্ছে নোট করেন না। না, আপনাদেরকে পড়াশোনার মতো করতে হবে। ঠিক আছে? খাতা কলম নিয়ে টেবিল চেয়ারে বসতে হবে, শুয়ে শুয়ে ক্লাস করলে তো হবে না। তাহলে তো আপনি পারবেন না। ইউনিভার্সিটি একটা হিউজ জায়গা, ওই জায়গাতে মাত্র অনেক কম সিট থাকে। ঠিক আছে? আপনি চাইলেও তো ভর্তি হতে পারবেন না। আপনাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? আপনাদেরকে হচ্ছে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে। এই বেস্ট প্রিপারেশনের জন্য আপনাকে বেস্ট হইতে হবে। বুঝছেন? সবাই খাতা কলম নিয়ে, যতই শীত পড়ুক কেন কোনো সমস্যা নাই ভাইয়া। আমরাও কিন্তু শীতে বসে বসে ক্লাস নিচ্ছি। শীতে টেবিল চেয়ারে বসে ক্লাস নিচ্ছি। হোয়াটএভার, কোনো সমস্যা নাই। শীত থাকবে, বর্ষা থাকবে, গরম থাকবে, সবগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে। তখন আপনি একটা সফলতায় যেতে পারবেন। ঠিক আছে? সো এই এক্সেস গুলো দেওয়া হবে না। সবাই খাতা কলম নিয়ে বসতে হবে, যা বলবো নোট ডাউন করতে হবে। ঠিক আছে? তাহলে আপনার জন্য বেস্ট হবে, একটা প্রিপারেশন হবে বেস্ট, যে আপনি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবেন ইনশাআল্লাহ। আমার কথা বুঝছেন? তাহলে এই বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদেরকে বেস্ট হইতে হবে। আর আমি তো আপনাদের সাথে আছি, আমার সঙ্গে থেকে হচ্ছে ক্লাসগুলো সমাধান করেন, ইনশাআল্লাহ পারবেন। ক্লিয়ার? তাহলে আমরা ক্লাস শুরু করব, বলেন? আমরা ক্লাস শুরু করব? আমরা ক্লাস শুরু করব, বলেন? আচ্ছা, বলেন তো, আমরা কি আমাদের ক্লাস শুরু করব? আমরা আমাদের ক্লাস শুরু করব, বলেন? আমরা কিন্তু আমাদের ক্লাস শুরু করব। ঠিক আছে? বিসমিল্লাহ। ঠিক আছে? আমরা আমাদের হচ্ছে ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। 1 নাম্বার আনসার করেন। সবাই 1 নাম্বার প্রশ্ন আনসার করেন। এই প্রশ্নটা অনেকবার আসছে। ঠিক আছে? সবাই 1 নাম্বার প্রশ্ন আনসার করেন। এই প্রশ্নটা অনেকবার আসছে। কি বলছে? মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবেলায়
মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবেলায় কোন অবচয় পদ্ধতি সুবিধাজনক? কি বলছে? কোন অবচয় পদ্ধতি সুবিধাজনক? মনে রাখতে হবে মুদ্রাস্ফীতি মানে কি? এই মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবেলায় আমরা জানি আমাদের একটা পদ্ধতি রয়েছে। এটা প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। কোন ব্যয় পদ্ধতি? প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। এটা খুব ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? এখানে এত বোঝানোর কিছু নাই, বাট এটা খুব ভালো করে মনে রাখবেন যে মুদ্রাস্ফীতিজনিত কি? মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবিলায় কোন অবচয় পদ্ধতি সুবিধাজনক? আমরা সবাই জানি প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। কোন পদ্ধতি? প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। এটা আমাদের এইচএসসির সিলেবাসে নাই, বাট তারপরও কি প্রশ্ন করা হয়েছে, বুঝছেন? এইচএসসি সিলেবাসে নাই, বাট প্রশ্ন করা হয়েছে। এখন যদি বলে মুদ্রাস্ফীতিজনিত, এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে দাম বৃদ্ধির পরিস্থিতি। আরেকটি নাম কি? যদি পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসে যে দাম বৃদ্ধির পরিস্থিতি কি? দাম বৃদ্ধির পরিস্থিতি। মনে রাখতে হবে দাম বৃদ্ধির পরিস্থিতি মানে কি? দাম বৃদ্ধির পরিস্থিতি মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। যদি পরীক্ষায় আসে দাম বৃদ্ধির পরিস্থিতি, তার মানে মনে রাখতে হবে মুদ্রাস্ফীতি যেই কথা, দাম বৃদ্ধির পরিস্থিতি একই কথা, সেম জিনিস। তাহলে মুদ্রাস্ফীতি জনিত সমস্যা মোকাবেলায় আমরা জানি আমাদের যে প্রতিস্থাপন ব্যয় রয়েছে, এই প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি কি? সুবিধাজনক। ওকে, কমেন্ট গুলো দেখা যায় না আজকে। কতক্ষণ লাগবে? আসলে যাবো তো, একটু একটু জুম করেন তো যেন আশা দেখা না যায়, একটু জুম করেন। প্লাস প্লাস দেন। এক ঘন্টার ভিতরে আসেন আর কি, এক ঘন্টার ভিতরে আসেন। বুঝছেন? আমি একটু বাসায় যাবো আজকে, বাসায় যাবো, বাসায় বারবিকিউ পার্টি করতেছে। আচ্ছা যান। ওকে, এরপরে সবাই 2 নাম্বারটা আনসার করেন, সবাই 2 নাম্বারটা আনসার করেন। কি বলছে? সবাই 2 নাম্বারটা আনসার করেন। মূলধনের সুদ, এই প্রশ্নটা নিয়ে অনেকের কনফিউশন না? আপনাদের অনেকের কনফিউশন এই প্রশ্নটা নিয়ে, ঠিক আছে? এই প্রশ্ন নিয়ে আপনাদের অনেকেরই কনফিউশন যে মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত কোনটা? কার সাথে? চুক্তির সাথে সম্পর্কযুক্ত কোনটা? মনে রাখতে হবে মূলধনের সুদ, এই যে মূলধনের সুদ, এই মূলধনের সুদ কিন্তু ব্যবসায়ের জন্য ব্যয়। কার জন্য ব্যয়? ভাই বলুন তো, এই যে মূলধনের সুদ, এটা কিন্তু একটা ব্যবসায়ের জন্য কিন্তু ব্যয়। কি বললাম? ব্যয়। তাহলে খেয়াল করেন, আপনি যদি মূলধনের সুদ মানে আপনি যদি ব্যয় নির্বাহ করেন, আচ্ছা বলুন তো ব্যয় কই থেকে দেয়? আমরা জানি ব্যয় দেয় হচ্ছে মুনাফা থেকে। কই থেকে? আপনি একটা প্রতিষ্ঠানের ব্যয় কই থেকে দিবেন? আপনি একটা প্রতিষ্ঠানের ব্যয়, এই যে জান্নাতুল নাইম, ভুল করলেন। খেয়াল করেন, বলছে মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত কোনটি? এটা কখনোই সম্মতি হবে না, কখনোই সম্মতি হবে না, কখনোই সম্মতি হবে না। ভাই মনে রাখতে হবে এই মূলধনের সুদ, এই মূলধনের সুদ, এই মূলধনের সুদ হচ্ছে একটা ব্যয়। কি বললাম? এই মূলধনের সুদ হচ্ছে ব্যবসায়ের জন্য ব্যয়। কার জন্য ব্যয়? ব্যবসায়ের জন্য ব্যয়। বুঝছেন? এই মূলধনের সুদ ব্যবসায়ের জন্য ব্যয়। তাহলে বলেন তো, এই যে আপনি যদি ব্যয় কি করেন? যদি আপনি ব্যয়কে পরিশোধ করেন, আপনি যদি মূলধনের সুদকে পরিশোধ করেন, কই থেকে দিবেন? ব্যয় কই থেকে দেয়? আমরা জানি ব্যয় দেয় হচ্ছে মুনাফা থেকে। কই থেকে? আমরা জানি ব্যয় মুনাফা থেকে দেয়। ব্যয় কই থেকে দেয়? ব্যয় দেয় হচ্ছে মুনাফা থেকে। তাই আনসার হবে মুনাফা। 100% যে বইতে দেওয়া থাকুক না কেন, আনসার 100% মুনাফা হবে। নো ডাউট অ্যাবাউট দিস। ঠিক আছে? 100% মুনাফা হবে আনসার। বুঝা গেছে আমার কথা? সম্মতি হবে না। অনেক বইতে সম্মতি দেওয়া আছে। কিন্তু সম্মতি আনসার হবে না। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে? কিন্তু সম্মতি আনসার হবে না। মূলধনের সুদ, মূলধনের সুদ আমার জন্য ব্যয়, আমার সরি ব্যবসায়ের জন্য ব্যয়। কার জন্য? মূলধনের সুদ ব্যবসায়ের জন্য ব্যয়। তাহলে একটা ব্যবসা যদি ব্যয় নির্বাহ করে, কই থেকে ব্যয় দিবে? মুনাফা থেকে ব্যয় দিবে, তার আয় থেকে ব্যয় দিবে। ক্লিয়ার কথা? তাই আনসার হবে মুনাফা। আনসার হবে কি? চুক্তির সাথে সম্পর্কযুক্ত কোনটি? মুনাফা। ক্লিয়ার কথা? নেক্সট টাইম যেন ভুল না হয়। হ্যাঁ, প্রশ্ন জি, সাব্বির হোসেন প্রশ্ন করেন। শিওর, আপনি প্রশ্নটা করতে থাকেন।
ওকে, আমরা 3 নাম্বার দেখি, 3 নাম্বার দেখি, সবাই 3 নাম্বার আনসার করেন তো। কি বলছে? হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী মজুদ মাল মূল্যায়ন করা হয়? হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী মজুদ মাল মূল্যায়ন করা হয়? মজুদ মাল মানে কি ভাইয়া? মজুদ মাল মানে হচ্ছে সমাপনী মজুদ। এই মজুদ মাল মানে কি? এই মজুদ মূল্য মানে হচ্ছে সমাপনী মজুদ। এই মজুদ মাল মানে কি? এই মজুদ মাল মানে হচ্ছে সমাপনী মজুদ। তাহলে আমাকে বলেন তো, এই সমাপনী মজুদ মাল মূল্যায়ন করা হয় কোন নীতি? আমরা সবাই জানি, আমাদের যে চলতি সম্পদ আছে, কি আছে? আমাদের যে চলতি সম্পদ রয়েছে, চলতি সম্পদ, ভাই বলুন তো চলতি সম্পদ কি? চলতি সম্পদ হচ্ছে সমাপনী মজুদ। কি মজুদ? সমাপনী মজুদ। ঠিক আছে, সমাপনী মজুদ। মনে রাখতে হবে, এই সমাপনী মজুদ আমরা রক্ষণশীলতা নীতি, কোন নীতি? আমরা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুযায়ী করে থাকি। কোন নীতি? রক্ষণশীলতা। কোন নীতি? রক্ষণশীলতা। ঠিক আছে, মনে রাখতে হবে, সমাপনী মজুদ সম্পর্কে বলা আছে আইএস নাম্বার 2, মনে রাখবেন, আইএস 2। তাহলে এই জিনিসটাও আপনার মনে রাখতে হবে, যে এই সমাপনী মজুদ পণ্য, কি মজুদ পণ্য? সমাপনী মজুদ পণ্য, এই আইএস 2 তে কি করা হয়? আইএস 2 তে বলা আছে, বুঝছেন, রক্ষণশীলতা নীতি। রক্ষণশীলতা নীতির 3টা কথা রয়েছে। কি কি কথা? অর্থাৎ রক্ষণশীলতা নীতি নোট করতে হবে, নোট করতে হবে রক্ষণশীলতা। এই রক্ষণশীলতা বলছে আপনাকে সম্পদ কম দেখাইতে হবে। কি দেখাইতে হবে? আপনাকে সম্পদ কম দেখাইতে হবে। এরপরে বলছে আপনাকে আয় কম দেখাইতে হবে। আপনাকে আয় কম দেখাইতে হবে। এরপরে কি বলছে? আপনাকে ব্যয় বেশি দেখাইতে হবে। ঠিক আছে, এটা কার কথা? এটা হচ্ছে রক্ষণশীলতার কথা। কার কথা? রক্ষণশীলতার কথা। যে তোমাকে সম্পদ কম দেখাইতে হবে, তোমাকে আয় কম দেখাইতে হবে, তোমাকে ব্যয় বেশি দেখাইতে হবে। কার কথা? রক্ষণশীলতার কথা। বুঝা গেছে? তাহলে মজুত মাল কোন নীতি অনুযায়ী করা হয়? রক্ষণশীলতা। কোন নীতি? রক্ষণশীলতা। আই হোপ আমি সবাইকে বুঝাইতে পারছি। ঠিক আছে, বুঝছেন তো সবাই? একটু বললেন তো বুঝছেন কিনা? বুঝছেন কিনা? এই যে সবাই বলেন, সবাই কমেন্ট করেন তো। সবাই কমেন্ট করতে হবে ভাই, কমেন্ট না করলে হইলো নাকি? সবাই কমেন্ট করতে হবে, বুঝছেন কিনা? ঠিক আছে, সবাই আমাকে কমেন্ট করতে হবে, বুঝছেন কিনা? বুঝ ক্লিয়ার? ওকে, 4 নাম্বারটা আনসার করেন। কি বলছে? 4 নাম্বারটা আনসার করেন। 4 নাম্বারটা কি বলছে? ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। আর্থিক অবস্থা মানে কি? আর্থিক অবস্থার মানে হচ্ছে হিসাব সমীকরণ। আর্থিক অবস্থা মানে কি? আর্থিক অবস্থা মানে হচ্ছে হিসাব সমীকরণ। ঠিক আছে, হিসাব সমীকরণ। তাহলে মনে রাখবেন ভাইয়া, যে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। কি ঘটায়? ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। মনে রাখবেন, এই ক্রয় বাট্টা, এই ক্রয় বাট্টা হচ্ছে কারবারি বাট্টা। এই ক্রয় বাট্টা কি ভাই? এই ক্রয় বাট্টা হচ্ছে কারবারি বাট্টা। কোন বাট্টা? কারবারি বাট্টা। এরপরে পরিমাণ বাট্টা, এরপরে কি? বিক্রয় বাট্টা। এরপরে কি? বিক্রয় বাট্টা। মনে রাখতে হবে, এই ক্রয় বাট্টার মাধ্যমেও কি আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। বিক্রয় বাট্টার মাধ্যমেও কি আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। পরিমাণ বাট্টার মাধ্যমেও কি আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। শুধুমাত্র এই যে নগদ বাট্টা, কি বাট্টা? এই যে নগদ বাট্টা। মনে রাখবেন, নগদ বাট্টা হচ্ছে 2 প্রকার। নগদ বাট্টা কয় প্রকার? মনে রাখতে হবে ভাইয়া, এই যে নগদ বাট্টা, এই নগদ বাট্টা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে, এই নগদ বাট্টা কয় প্রকার? এই নগদ বাট্টা হচ্ছে 2 প্রকার। একটা কি? একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। একটা কি? একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। আরেকটা কি? আরেকটা হচ্ছে প্রদত্ত বাট্টা। একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, আরেকটা হচ্ছে প্রদত্ত বাট্টা। ভাইয়া মনে রাখতে হবে, এই যে প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা মানে কি? প্রাপ্ত বাট্টা মানে হচ্ছে আমার জন্য আয়। প্রদত্ত বাট্টা মানে কি? প্রদত্ত বাট্টা মানে হচ্ছে আমার জন্য ব্যয়। ভাই, আমরা পড়ছিলাম না হিসাব কয় প্রকার? 5 প্রকার। হিসাব হচ্ছে 5 প্রকার। তাহলে এই হিসাব 5 প্রকারের মধ্যে কি আছে? আয়ও আছে, ব্যয়ও আছে। আমরা জানি কি? আয় ব্যয় অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। ঘটায় না ভাইয়া? আয় ব্যয়, একটা প্রতিষ্ঠানের আয় আর ব্যয় হইলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। তার মানে আনসার হবে নগদ বাট্টা। আনসার হবে কোনটা? আনসার হবে নগদ বাট্টা। নগদ বাট্টার মাধ্যমে আর্থিক অবস্থার পরিবর্তন হয়। মনে রাখতে হবে কারবারি বাট্টা, এই যে কারবারি বাট্টা, কারবারি বাট্টা, এই যে কারবারি বাট্টা,
এর মাধ্যমে আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। আমার কথা ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে? প্রাপ্ত বার্তা মানে হচ্ছে আয়, প্রদত্ত বার্তা মানে হচ্ছে ব্যয়। আমরা জানি আয় ব্যয়ের মাধ্যমে আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আমার কথা বুঝতে পারছেন? একটু বলতে হবে বুঝতে পারছেন কিনা? সবাই আমাকে সবাই আমাকে একটু জানাইতে হবে। সবাই একটু ফাস্ট কমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনারা যদি কমেন্ট না করেন হইল না বিষয়টা। সবাইকে একটু ফাস্ট কমেন্ট করতে হবে, ঠিক আছে? যে বুঝছি কিনা সবাই আনসার করতে হবে, ক্লিয়ার? আনসার করতে হবে সবাই। এরপর দেখেন, এরপরে কি বলছে? এরপরে একটু দেখেন, এরপরে কি বলছে? এরপরে বলছে হচ্ছে, দেখেন কি বলছে, একটি মেশিনের ক্রয় মূল্য, এই আনসার দেখা যাক সমস্যা নাই, উত্তর দেখা যাক সমস্যা নাই, আপনি উত্তর দেখবেন কেন? আমি তো আপনাকে বুঝাই দিচ্ছি কেন হচ্ছে কেন হয় নাই, বুঝাই দিচ্ছি, উত্তর দেখার কোনো প্রয়োজন নাই। কি বলছে? ক্রমহ্রাসমান পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয়, কি কার অবচয়? দ্বিতীয় বছরের অবচয়। ভাইয়া আমরা জানি ক্রমহ্রাসমান পদ্ধতি, নোট করেন, ঠিক আছে? এই জিনিসগুলো ভাই পরীক্ষায় আসবে। ক্রমহ্রাসমান পদ্ধতি, এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভাইয়া ভগ্নাবশেষ মূল্য লাগে না। কি লাগে না? ভগ্নাবশেষ মূল্য লাগে না, সবাই নোট করতে হবে। এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভাই কি লাগে না? ভগ্নাবশেষ মূল্য লাগে না। এরপরে ভাইয়া কি লাগে? আমরা জানি অবচয় যে হার, মনে রাখতে হবে, অবচয়ের হার বাধ্যতামূলক। অবচয়ের হার কি? অবচয়ের হার হচ্ছে বাধ্যতামূলক। অবচয়ের হার কি? অবচয়ের হার হচ্ছে বাধ্যতামূলক। কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান পদ্ধতি, ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে, এই যে, তাহলে কি বলছে? দ্বিতীয় বছরের অবচয়। তাহলে কি দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য। সাথে কি আছে? পরিবহন খরচ 50, স্থাপন খরচ 20। তাহলে মোট যে ক্রয়, ওই ক্রয় কত ভাইয়া? ওই ক্রয় হচ্ছে 70,000। কত? 5,70,000। কি লাগবে বলুন তো? অবচয় হার। প্রশ্নে কোথাও অবচয় হার দেওয়া নাই, বের করতে হবে। তো অবচয় হার বের করে কিভাবে? এটা আমরা সবাই শিখছিলাম না? আমরা এটা সবাই জানি। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় হার 200 ভাগ আয়ুষ্কাল। তাহলে আয়ুষ্কাল কত? 4। লিখে দেন 4, বুঝছেন? তাহলে 4 50 কত? 50%। অবচয় হার কত? 50%। তাহলে দেখেন তো, ক্রয় মূল্যের উপর ধরতে হয়। ক্রয় মূল্য দেওয়া আছে কত? 5,70,000। ক্রয় মূল্য দেওয়া আছে কত? ক্রয় মূল্য দেওয়া আছে 5,70,000 ইন্টু কত পার্সেন্ট? 50%। লিখেন 50%। ওকে, শূন্য শূন্য যদি কাটেন, কত? শূন্য শূন্য যদি কাটেন তাহলে 57, 57 ইন্টু 5, 57 ইন্টু 5, তাহলে 5 সাতা 35, 5 হাতে থাকে 3, 5 পাঁচা 25, 3 এ 28, কত? 28, 2,85,000। কত? এই যে 2,85,000, এই 2,85,000 হচ্ছে আমার প্রথম বছরের অবচয়। কোন বছরের অবচয়? এটা হচ্ছে আমার প্রথম বছরের অবচয়। আমাকে কি বলছে? দ্বিতীয় বছরের অবচয়। মনে রাখতে হবে, দ্বিতীয় বছর যখন আপনি অবচয় ধরবেন, সেটা ক্রয় মূল্যের উপর অবশ্যই ধরা যাবে না, বুঝছেন? তখন আপনাকে ধরতে হবে বই মূল্যের উপর। কার উপর? তখন আপনাকে অবচয় ধরতে হবে বই মূল্যের উপর। কার উপর ধরতে হবে? মনে রাখতে হবে, তখন আপনাকে অবচয় ধরতে হবে বই মূল্যের উপর। কার কার মূল্য? বই মূল্য। তাহলে বই মূল্য আমরা কিভাবে বের করে? আমরা সবাই জানি বই মূল্য কিভাবে বের করে। বই মূল্য সূত্র কি? বই মূল্য সূত্র হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস, ক্রয় মূল্য মাইনাস কি? ক্রয় মূল্য মাইনাস হচ্ছে প্রথম বছরের অবচয়। ক্রয় মূল্য মাইনাস কি? প্রথম বছরের অবচয়, বুঝছেন? তাহলে 5,70,000 থেকে যদি আপনি 2,85,000 কে মাইনাস করেন, তাহলে কত থাকে? আর থাকে 2,85,000। ঠিক আছে? এটা হচ্ছে আমার বই মূল্য, বুঝছেন? বই মূল্য। দ্বিতীয় বছর থেকে আপনাকে বই মূল্যের উপর অবশ্য ধরতে হবে। তাহলে কত পার্সেন্ট? 50% বই মূল্য ধরতে হয়। তাইলে কাটেন, এই শূন্য কাটা। ঠিক আছে? 2,85,000 কে 5 দিয়ে গুণ দেন, 5 দিয়ে গুণ দেন। 5 পাঁচা 25, এর 5 হাতে থাকে 2, 5 আর 40, 2 এ 42, 2 এ 4 হাতে থাকে 4, 5 দুগুণ 10, 14।
তাহলে কত, 1,42,500। এই যে আনসার 1,42,500। এটাই মূলত কি, এটাই মূলত হচ্ছে আমার দ্বিতীয় বছরের অবচয়। এটাই কি আমার ভাই, এটাই মূলত হচ্ছে আমার দ্বিতীয় বছরের অবচয়। বুঝছেন কিনা ভাই, বলুন তো বুঝছেন কিনা? এটাই মূলত হচ্ছে আমার দ্বিতীয় বছরের অবচয়। এটাই কি, এটাই মূলত হচ্ছে আমার দ্বিতীয় বছরের অবচয়। বুঝতে পারছেন? এটাই কি, এটাই মূলত হচ্ছে আমার দ্বিতীয় বছরের অবচয়। এটাই কি আমার দ্বিতীয় বছরের অবচয়। ওকে, ওকে। এরপরে, এরপরে আমরা চলে যাই, এরপরে চলে যাই, কি বলছে দেখেন তো। বলছে নিচের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়। ভাইয়া পড়াইছিলাম না উৎপাদন ব্যয় বিবরণীতে, যে নিচের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়। রূপান্তর ব্যয়, আমরা সবাই জানি রূপান্তর ব্যয়ে কাঁচা মাল আসে না। কি আসে না? আমরা সবাই জানি এই যে রূপান্তর ব্যয়, এই রূপান্তর ব্যয়ে কাঁচা মাল আসে না। কোন কাঁচা মাল? প্রত্যক্ষ কাঁচা মাল। কোন কাঁচা মাল? প্রত্যক্ষ। তাহলে মনে রাখতে হবে রূপান্তর ব্যয়ে প্রত্যক্ষ কাঁচামাল আসে না। কি বলছে, নিম্নের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়। আমরা সবাই জানি রূপান্তর ব্যয়ে কি আসে না, প্রত্যক্ষ কাঁচামাল আসে না। বুঝা গেল? রূপান্তর ব্যয়ে প্রত্যক্ষ কাঁচামাল আসে না। পারবেন? ওকে, রূপান্তর ব্যয়ে প্রত্যক্ষ কাঁচামাল আসে না, সবাই জানি আমরা। এরপরে, এরপরে 7 নাম্বার দেখেন, কত নাম্বার? 7 নাম্বার দেখেন কি বলছে, নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতি? কোন পদ্ধতি? প্রত্যক্ষ পদ্ধতি। ঠিক আছে, তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণী। কোন বিবরণী? নগদ প্রবাহ বিবরণী। ভাইয়া পড়াইছিলাম না নগদ প্রবাহ বিবরণীর পদ্ধতি হচ্ছে দুইটা। কয়টা? পদ্ধতি হচ্ছে দুইটা। বুঝা গেল? নগদ প্রবাহ বিবরণীর পদ্ধতি কয়টা? আমরা সবাই পড়ছিলাম যে পদ্ধতি হচ্ছে দুইটা। কয়টা পদ্ধতি? পদ্ধতি হচ্ছে দুইটা। ঠিক আছে, পদ্ধতি কয়টা? পদ্ধতি হচ্ছে দুইটা। দুইটা, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা কি, একটা হচ্ছে প্রত্যক্ষ, আরেকটা হচ্ছে পরোক্ষ। একটা হচ্ছে প্রত্যক্ষ, আরেকটা হচ্ছে পরোক্ষ। ভাইয়া মনে রাখতে হবে এই প্রত্যক্ষ পদ্ধতিতে শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ হয়। নোট করেন, শুধুমাত্র কোন লেনদেন? শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ হয়। বোঝা গেল আমার কথা? তাহলে এই যে প্রত্যক্ষ পদ্ধতি, কোন পদ্ধতি? প্রত্যক্ষ পদ্ধতি। মনে রাখতে হবে প্রত্যক্ষ পদ্ধতিতে শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ হয়। কোন লেনদেন নিয়ে কাজ হয়? নগদ লেনদেন নিয়ে কাজ হয়, বাকিতে লেনদেন নিয়ে কাজ হয় না। তাহলে আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি, এটা কি হবে? এটা হবে না। বাকিতে পণ্য ক্রয়, আমি কি বলছি? শুধুমাত্র নগদ, শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ হবে। কোন লেনদেন নিয়ে কাজ হবে? শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ হবে, বাকিতে পণ্য ক্রয় হবে না। অবচয়, ভাইয়া অবচয় কি নগদ লেনদেন? না, অবচয় হচ্ছে একটা অনগদ লেনদেন। অবচয় কোন লেনদেন? অবচয়, এই অবচয়টা হচ্ছে একটা অনগদ লেনদেন। এটা নিয়ে কাজ হবে? এটা নিয়ে কাজ হবে না। কি বলছে? সরবরাহকারীকে নগদ প্রদান। এক্স্যাক্টলি, এই যে নগদ, আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে কাজ হয়। কোন লেনদেন নিয়ে কাজ হয়? নগদ লেনদেন নিয়ে কাজ হয়। তাই আনসার হবে কোনটা? গ নাম্বারটা। আনসার হবে কোনটা? গ নাম্বারটা। বুঝছেন আমার কথা? পড়াইছিলাম এগুলা, এগুলো সব পড়ানো বিষয়, বাট রিভাইজ করতেছি। ঠিক আছে, এই জিনিসগুলো সব পড়ানো পড়ানো বাট রিভাইজ করতেছি। ওকে, এরপরে দেখেন কি বলছে, একটি কোম্পানি বিনামূল্যে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা ভিভিআই। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, কি বলছে, একটি কোম্পানি বিনামূল্যে, বিনামূল্যে কি বলছে, বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 5:1 নতুন শেয়ার বিতরণ করলো। ভাইয়া মনে রাখতে হবে বিনামূল্যে, কি বললে? মনে রাখতে হবে, এটা মুখস্থ করে নেবেন, বিনামূল্যে। ঠিক আছে, যদি বলে বিনামূল্যে, যদি এরকম অনুপাত দেওয়া থাকে, এরকম অনুপাত দেওয়া থাকে, মনে রাখবেন এটা হচ্ছে বোনাস শেয়ার। এটা কোন শেয়ার? এটা হচ্ছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার, মনে রাখবেন বোনাস শেয়ারের আরেকটি নাম, বোনাস শেয়ারের আরেকটি নাম হচ্ছে অধিবৃত্ত শেয়ার। কোন শেয়ার? অধিবৃত্ত শেয়ার। পরীক্ষায় প্রশ্ন যদি আসে পারা যাবে ইনশাআল্লাহ। কি? অধিবৃত্ত শেয়ার। মনে রাখবেন এই বিনাম যদি প্রশ্ন থাকে বিনামূল্যে অথবা কোনো অনুপাত দেওয়া থাকে, বিনামূল্যে অথবা অনুপাত দেওয়া থাকে, তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে বোনাস শেয়ার। কোন শেয়ার? বোনাস শেয়ার। মনে রাখতে হবে এই যে বোনাস শেয়ার, এর আরেকটি নাম আছে, এর নাম হচ্ছে অধিবৃত্ত শেয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অধিবৃত্ত শেয়ার, অধিবৃত্ত শেয়ার। পারা যাবে? এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে বোনাস শেয়ারের মাধ্যমে হিসাব সমীকরণের কি পরিবর্তন হয়, মনে রাখতে হবে এই বোনাস শেয়ারের মাধ্যমে
এই বোনাস শেয়ারের মাধ্যমে হিসাব সমীকরণের কোনো পরিবর্তন হয় না। মনে রাখবেন এই বোনাস শেয়ারের মাধ্যমে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকে। কি থাকে? এই বোনাস শেয়ারের মাধ্যমে মালিকানা সত্ত্ব কি থাকে? মালিকানা সত্ত্ব হচ্ছে অপরিবর্তিত থাকে। কি থাকে? অপরিবর্তিত। এই বোনাস শেয়ারের মাধ্যমে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকে। প্রশ্ন হচ্ছে কিভাবে ভাইয়া? আপনি যদি বোনাস শেয়ার করেন, আপনার কি জমাকৃত মুনাফা, কি মুনাফা? জমাকৃত মুনাফা মাইনাস হবে, কারণ আপনি লভ্যাংশ দিচ্ছেন, মাইনাস হবে। জমাকৃত মুনাফা মানে কি? মালিকানা সত্ত্ব। এরপরে মনে রাখবেন, দুনিয়াতে যেই শেয়ারই আপনি ইস্যু করেন না কেন, দুনিয়াতে আপনি যেই শেয়ারই ইস্যু করেন না কেন, সেটা কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব কি পাবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। একবার প্লাস একবার মাইনাস, অপরিবর্তনীয়। এই জিনিসটা মনে রাখতে হবে এখান থেকে, যে বোনাস শেয়ারের মাধ্যমে হিসাব সমীকরণে অথবা মালিকানা সত্ত্বে কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়। এবং বোনাস শেয়ারের আরেকটি নাম হচ্ছে অধিবৃত্ত শেয়ার। কোন শেয়ার? অধিবৃত্ত শেয়ার। মনে রাখবেন এই জিনিসটা, ঠিক আছে? অধিবৃত্ত শেয়ার। ওকে, এবার আমরা 9 নাম্বার দেখি কি বলছে। 9 নাম্বার দেখি কি বলছে, অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা। ভাই মনে রাখতে হবে, অনুপার্জিত আয় মানে হচ্ছে দায়। কি বললাম? অনুপার্জিত আয় মানে হচ্ছে দায়। বুঝা গেছে? এই অনুপার্জিত আয়ের যখন আপনি সমন্বয় করবেন, কি করবেন? আপনি যখন অনুপার্জিত আয়ের সমন্বয় করবেন, বুঝা গেল? অনুপার্জিত আয়, এটা মানে হচ্ছে একটা দায়। বুঝা গেল? অনুপার্জিত আয়ের যখন আপনি সমন্বয় করবেন, তখন আপনার এই যে আয় আছে না, আয়টা নিচে চলে আসবে। আয় নিচে চলে আসবে। আর নিচে আসা আয় কি হয়ে যাবে? আয় হবে ক্রেডিট। ক্রেডিট মানে কি? আয় বৃদ্ধি। আয় হয়ে যাবে ক্রেডিট। আর ক্রেডিট মানে কি? আয় বৃদ্ধি পাবে। আর এই অনুপার্জিত আয়টা, এটা চলে আসবে উপরে। মনে রাখবেন, এটা কি? দায় না? তাহলে দায়টা কি হবে? দায়টা হচ্ছে হ্রাস পাবে। দায় কি হবে? দায় হ্রাস পাবে। বুঝা গেছে? তাহলে অনুপার্জিত আয়ের সমন্বয় করলে কি হয়? দায় হ্রাস পায় এবং আয় বৃদ্ধি পায়। ইয়েস, এই যে ক নম্বরে দেওয়া আছে দায় হ্রাস, এক্স্যাক্টলি। রাজস্ব আয় বৃদ্ধি, ইয়েস, দিস ইজ দ্য আনসার। দায় হ্রাস, হ্যাঁ দায় হ্রাস, ঠিক আছে। রাজস্ব হ্রাস না, রাজস্ব হ্রাস হবে না, তাহলে এটা আমার আনসার হচ্ছে না। সম্পত্তি তো এখানে আসতেছে না, তাহলে এটা হবে না, এটা হবে না। তাহলে খেয়াল করেন, দায় হ্রাস পাচ্ছে ও রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে। বুঝা গেছে? কার মাধ্যমে? অনুপার্জিত আয়ের মাধ্যমে। ঠিক আছে, অনুপার্জিত আয়। তখন এই যে আয়টা আছে না, এই আয়টার নিচে চলে আসবে। নিচে নিচে আসা মানে কি? নিচে আসা মানে হচ্ছে আয় ক্রেডিট। আয় কি? ক্রেডিট হচ্ছে। আর আয় ক্রেডিট মানে কি? আয় বৃদ্ধি পাওয়া না? আর খেয়াল করেন, এই যে দায়টা উপরে যাচ্ছে, উপরে মানে কি? দায় উপরে যাওয়া মানে হচ্ছে এই যে দায়টা ডেবিট হচ্ছে। দায় ডেবিট কখন হয়? দায় ডেবিট হয় যখন দায় কমে। তাহলে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা। কি দাখিলা? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা কি হয়? দায় হ্রাস করে, রাজস্ব আয় বৃদ্ধি করে। এখন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ভাইয়া মনে রাখতে হবে, অনুপার্জিত আয়ের সমন্বয় করলে এই জিনিসটা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অনুপার্জিত আয়ের সমন্বয় না করলে কি হয়, যদি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে অনুপার্জিত আয়ের সমন্বয় না করলে কি হবে, ভাইয়া তার উল্টা সম্পর্ক হয়ে যাবে না? বলেন তো, উল্টা সম্পর্ক হয়ে যাবে না? আমরা জানি কি হবে, একটা উল্টা সম্পর্ক হয়ে যাবে। তাহলে আমাকে সবাই কমেন্ট করে জানান তো, যে অনুপার্জিত আয়ের সমন্বয় না করলে কি হবে। যদিও আমি আপনাদের কমেন্ট গুলা, ওকে, আচ্ছা এবার দেখেন, আচ্ছা ঠিক আছে, এবার দেখেন, আমি আপনাদের কমেন্ট গুলো দেখতে পারতেছি না, আমি আপনাদের কমেন্ট দেখতে পারতেছি না, সমস্যা হচ্ছে এটা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অনুপার্জিত আয়ের সমন্বয় না করলে কি হবে, যদি এই প্রশ্নটা আসে, ঠিক আছে, যে অনুপার্জিত অনুপার্জিত আয়ের কি করলে সমন্বয়, অনুপার্জিত আয়ের সমন্বয় না করলে, সমন্বয় না করলে, করলে কি হয়? করলে দায় হ্রাস হয়, রাজস্ব আয় বৃদ্ধি পায়। না করলে কি হবে? না করলে দায় বৃদ্ধি পাবে। না করলে কি হবে ভাইয়া? না করলে হচ্ছে দায় বৃদ্ধি পাবে। দায় বৃদ্ধি পাবে। আর কি হবে? আর হচ্ছে আয় হ্রাস পাবে। আয় কি হবে? আয় হ্রাস পাবে। দুইটাই লিখে নেন, দুইটাই লিখে নেন, দুইটাই ইম্পর্টেন্ট। দুইটা জিনিসই লিখে নেন, দুইটা জিনিসই কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট। ভাইয়া মনে রাখতে হবে, সমন্বয় করলে কি হবে, সমন্বয় না করলে কি হবে। ঠিক আছে, ওকে। আমরা 10 নাম্বারে চলে যাই।
কি বলছে? কালান্তিক মজুদ রক্ষণ পদ্ধতি। তার মানে কি? কালান্তিক মজুদ পদ্ধতি, কালান্তিক মজুদ পদ্ধতি। বলছে কালান্তিক মজুদ পদ্ধতিতে একটি কোম্পানির খতিয়ানের নিচের কোন হিসাবটি থাকবে না? মনে রাখতে হবে কালান্তিকে থাকে না তিনটা জিনিস। কয়টা জিনিস ভাইয়া? অর্থাৎ কালান্তিকে, মনে রাখবেন কালান্তিকে থাকে না কয়টা জিনিস? তিনটা জিনিস। সেটা কি ভাইয়া বলেন তো? সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সেটা কি? সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। আরেকটা কি? আরেকটিটা হচ্ছে সমন্বিত ক্রয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে সমন্বিত ক্রয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে সমাপনী মজুদ। এই আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে সমাপনী মজুদ। মনে রাখতে হবে এই তিনটা জিনিস কালান্তিকে থাকে না। এই তিনটা জিনিস কালান্তিকে থাকে না। কই থাকে বলেন তো? এগুলা এগুলা হচ্ছে এগুলা থাকে হচ্ছে নিত্যতে। এগুলা কই থাকে? এই তিনটা জিনিস থাকে হচ্ছে নিত্য অথবা অবিরততে। নিত্য অথবা কোথায়? নিত্য অথবা অবিরত। নিত্য অথবা অবিরত। তাহলে কালান্তিকে থাকে না কয়টা জিনিস? তিনটা। বিক্রিত পণ্যের ব্যয়, সমন্বিত ক্রয়, সমাপনী মজুত পণ্য। এটা কালান্তিকে থাকে না। এটা কই থাকে? এটা হচ্ছে নিত্য অথবা অবিরততে থাকে। ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে ক্রয়, ক্রয় কই থাকে? ক্রয় কালান্তিকে থাকে। ক্রয় কি? কালান্তিকে থাকে। পড়াইছিলাম না? ক্রয় এবং ক্রয়ের গোষ্ঠী, ক্রয় এবং ক্রয়ের গোষ্ঠী। তাহলে ক্রয় পরিবহন এটাও কোথায়? এটাও হচ্ছে আমার কালান্তিক। ক্রয় বার্তা কোথায় থাকে? কালান্তিক থাকে। কই থাকে? কালান্তিক থাকে। বোঝা গেল? তাহলে মনে রাখবেন এই ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় বার্তা কালান্তিক। বুঝছে কোনটি থাকে না? এই যে বিক্রিত পণ্যের ব্যয়। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। ওকে, এরপরে 11 নাম্বার দেখতে হবে। 11 নাম্বার দেখেন কি বলছে? বিক্রয়কৃত পণ্যের ব্যয়। ভাইয়া বিক্রয়কৃত পণ্যের ব্যয় মানে কি বলেন তো? বিক্রিত পণ্যের ব্যয় না? খুব সহজ কথা না? যে বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? বিক্রিত পণ্যের ব্যয় কি ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, কি বলছে? বিক্রয়কৃত পণ্যের ব্যয়। এর মানে কি? এর মানে বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, এর মানে কি? এর মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সূত্র কি? আমরা সবাই জানি সূত্র কি? আমরা জানি প্রারম্ভিক মজুদ। আমরা জানি প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, মাইনাস কি? সমাপনী মজুদ। এর এর মানে কি? এর মানে বিক্রিত পণ্যের ব্যয় না? অবশ্যই। তাহলে প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে? 10। কত দেওয়া আছে? 10। ক্রয় দেওয়া আছে কত? ক্রয় দেওয়া আছে 32,500। ক্রয় কত দেওয়া আছে? 32,500। এরপরে সমাপনী মজুদ 9,500। কত? 9,500। যোগ করেন 42,500 থেকে 9,500 গেলে কত? 42,500 থেকে হচ্ছে 9,500 বিয়োগ করেন কত হয়? শূন্য শূন্য শূন্য, 12 থেকে 9 গেলে 3, 3, 33,000। এই যে আনসার 33,000। বুঝছেন তো? আনসার কত? আনসার হচ্ছে আমার 33,000। কত হবে আমার আনসার? 33,000। আনসার কত হবে? 33,000। ওকে, ঠিক আছে। এই যে এই লাভের হার আসবে না। আমরা তো এখানে সবকিছু দেওয়াই আছে, ঠিক আছে? এটা এটা আসবে না। এটা কনফিউশনের জন্য দিছি, এটা আসবে না। ঠিক আছে, এরপর দেখেন কি বলছে? একতরফা দাখিলা পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। কি বলছে? একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন ধরনের হিসাব অনুপস্থিত থাকে? কি বলছে? যে একতরফা দাখিলাতে, একতরফা দাখিলা পদ্ধতিতে কোন ধরনের হিসাব অনুপস্থিত থাকে? মানে থাকে না। বুঝা গেছে? থাকে না। মনে রাখতে হবে, লিখেন, নোট করেন সবাই। একতরফা, সবাই নোট করেন একতরফা। মনে রাখতে হবে এই একতরফাটা হচ্ছে একটা অবিজ্ঞানসম্মত পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া? একটা হচ্ছে অবিজ্ঞানসম্মত পদ্ধতি। এই একতরফা কি? একটা হচ্ছে অবিজ্ঞানসম্মত পদ্ধতি। ঠিক আছে? মনে রাখতে হবে এই একতরফাতে নামিক হিসাব থাকে না। কোন হিসাব থাকে না ভাইয়া? এই যে নামিক হিসাব আছে না, এই একতরফাতে নামিক হিসাব থাকে না। নামিক হিসাব থাকে না। একতরফাতে কি থাকে না? নামিক হিসাব থাকে না। বোঝা গেল? এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, একতরফাতে মোট লাভ। মনে রাখতে হবে একতরফাতে মোট লাভ অথবা মোট ক্ষতি, মোট লাভ অথবা মোট ক্ষতি নির্ণয় করা যায় না।
ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট কথা, নির্ণয় করা যায় না। আমার কথা বুঝে আসছে? এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একতরফা দাখিলা পদ্ধতিতে মোট লাভ অথবা মোট ক্ষতি নির্ণয় করা যায় না। এই জিনিসটা পরীক্ষায় আসবে ভাইয়া, আপনি ধরেই নেন যে একতরফা দাখিলাতে মোট লাভ এমনকি মোট ক্ষতি নির্ণয় করা যায় না। এরপরে মনে রাখতে হবে একতরফাতে নিট লাভ এবং নিট ক্ষতি নির্ণয় করা যায়। লিখেন যে কি নির্ণয় করা যায়, নির্ণয় করা যায় হচ্ছে নিট লাভ, নিট লাভ এবং ক্ষতি, নিট লাভ এবং ক্ষতি নির্ণয় করা যায়। নিট লাভ এবং ক্ষতি কি করা যায়, নির্ণয় করা যায়। মনে রাখতে হবে মোট লাভ মোট ক্ষতি নির্ণয় করা যায় না, বাট নিট লাভ এবং নিট ক্ষতি নির্ণয় করা যায় একতরফাতে। এর হচ্ছে মেইন বেসিক কথা, এটা হচ্ছে কি বেসিক কথা। নামিক হিসাব থাকে না, তাহলে কোন হিসাব থাকে না, নামিক হিসাব থাকে না। আয় ব্যয় কি ব্যয়, মানে আয় ব্যয় থাকে না আর কি, একতরফাতে নামিক হিসাব থাকে না। বুঝা গেছে? ওকে, এরপরে দেখেন কি বলছে, নন পার্টিসিপেটিং শেয়ার, মানে কি বলছে, নন পার্টিসিপেটিং শেয়ার, এটা কোন ধরনের শেয়ার, মনে রাখবেন এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। কোন শেয়ার, অগ্রাধিকার শেয়ার। এটা আরেকটি নাম কি, আরেকটি নাম হচ্ছে হাইব্রিড শেয়ার। আরেকটি নাম কি, আরেকটি নাম হচ্ছে হাইব্রিড শেয়ার, অথবা এর আরেকটি নাম কি, আরেকটি নাম হচ্ছে ঋণদাতার শেয়ার। কোন শেয়ার, ঋণদাতার শেয়ার। আরেকটি নাম হচ্ছে ঋণদাতার শেয়ার, আরেকটি নাম হচ্ছে সংকর শেয়ার। আরেকটি নাম কি, সংকর শেয়ার। বুঝা গেল? এই জিনিসগুলো মনে রাখবেন। ঠিক আছে, নন পার্টিসিপেটিং শেয়ার কোন ধরনের শেয়ার, এটা হচ্ছে একটা অগ্রাধিকার শেয়ার। কোন শেয়ার, অগ্রাধিকার শেয়ার। ওকে, এই যে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়, মনে রাখতে হবে এই যে বন্ধ করে দেওয়া হয়, কোন হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়, মনে রাখবেন অস্থায়ী হিসাব। কোন হিসাব, অস্থায়ী হিসাব, অথবা এর আরেকটি নাম হচ্ছে নামিক হিসাব। কোন হিসাব, এর আরেকটি নাম হচ্ছে নামিক হিসাব। বুঝা গেল? অর্থাৎ অস্থায়ী হিসাব অথবা নামিক হিসাব এটা বন্ধ করে দেওয়া হয়। এটা কি করে দেওয়া হয়, এটা বন্ধ করে দেওয়া হয়। মনে রাখতে হবে অস্থায়ী হিসাব অথবা নামিক হিসাব বন্ধ করে দেওয়া হয়। কিসের মাধ্যমে, ভাইয়া মনে রাখতে হবে কিসের মাধ্যমে, বলুন তো কিসের মাধ্যমে বন্ধ করব, ভাইয়া মনে রাখতে বন্ধ করা হয় কিসের মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে। কিসের মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়, সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, যে অস্থায়ী হিসাব অথবা নামিক হিসাব বন্ধ করে দেওয়া হয় কিসের মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে। এখন আমরা শিখব অস্থায়ী হিসাব কি কি। মনে রাখবেন অস্থায়ী হিসাব খুবই সহজ। ঠিক আছে, এই অস্থায়ী হিসাবগুলো কি কি আমরা এখন মনে রাখবো। আয়, এই আয়টা হচ্ছে একটা অস্থায়ী হিসাব। ব্যয়, এই ব্যয়টা কি একটা অস্থায়ী হিসাব। ঠিক আছে, এরপরে মনে রাখবেন উত্তোলন, কি মনে রাখবেন, উত্তোলন, এই উত্তোলনটা হচ্ছে একটা অস্থায়ী হিসাব। এরপরে লভ্যাংশ, এই লভ্যাংশটা হচ্ছে একটা অস্থায়ী হিসাব। এই চারটা জিনিস হচ্ছে আমরা বন্ধ করে দিই, এর বাহিরে যা আছে আমরা এগুলা বন্ধ করি না। বুঝা গেছে, বন্ধ করি না। তাহলে খেয়াল করেন এই যে মূলধন, এই যে মূলধন, আমরা কি মূলধন বন্ধ করি, এখানে কি মূলধন ছিল, ছিল না, তাহলে এটা আমার আনসার হবে না। অনুপার্জিত আয়, এটা মানে হচ্ছে দায়, এটা মানে কি, এটা মানে হচ্ছে দায়। মনে রাখবেন অনুপার্জিত আয় মানে কি, দায়। তো এখানে কি কোথাও দায় ছিল, দায় ছিল না, এটাও আমার আনসার হবে না। অগ্রিম বীমা, এই অগ্রিম বীমা হচ্ছে আমার জন্য সম্পদ। কি ভাই, সম্পদ। মনে রাখবেন এই সম্পদ কি এখানে ছিল, ছিল না, আনসার হবে না। ইয়েস, উত্তোলন, এই যে উত্তোলন ছিল, এই যে কি ছিল, উত্তোলন ছিল। তাহলে আনসার হবে কোনটা, উত্তোলন। আনসার হবে কোনটা, উত্তোলন। মনে রাখতে হবে আনসার হবে কোনটা, উত্তোলন। মনে রাখতে হবে সম্পদ দায় মালিকানা সত্ত্ব, মনে রাখতে হবে সম্পদ, এরপর হচ্ছে দায়, সম্পদ দায় আর হচ্ছে মূলধন, এই তিনটা জিনিস বন্ধ করা হয় না। এই তিনটা জিনিস কি করা হয় না, এই তিনটা জিনিস হচ্ছে বন্ধ করা হয় না। মনে রাখতে হবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন জাবেদার মাধ্যমে কোন দাখিলার মাধ্যমে অস্থায়ী হিসাব বন্ধ করা হয়, উত্তর হবে সমাপনী দাখিলা। কোন দাখিলার মাধ্যমে অস্থায়ী হিসাবকে বন্ধ করা হয়, উত্তর হবে সমাপনী দাখিলা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন দাখিলার মাধ্যমে উত্তোলনকে বন্ধ করা হয়, সেটা হবে সমাপনী দাখিলা। বোঝা গেছে, পরীক্ষায় প্রশ্ন অনেকভাবে আসতে পারে, আমরা ট্রাই করব সবভাবে আনসার করার জন্য।
বুঝা গেছে আমার কথা? এরপরে এরপরে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? কি বলছে? কি বলছে? একটি মজুদ পণ্যের ক্রয় মূল্য কত? 15,500। বাজার মূল্য কত? 12,500। বছর শেষে মজুদ পণ্য থেকে বাদ পড়ে গেছে। এখন কি বলছে? সঠিকভাবে হিসাবভুক্ত হলে, কি বলছে? যে যদি আপনি সঠিকভাবে হিসাবভুক্ত করেন, ব্যবসার মুনাফার উপর বিকল্প মানে কি প্রভাব ফেলবে? বোঝা গেল? মনে রাখবেন, মজুদ পণ্য মানে কি? সমাপনী মজুদ। মজুদ পণ্য মানে কি? মজুদ পণ্য মানে হচ্ছে সমাপনী মজুদ। কি মজুদ? সমাপনী মজুদ। বোঝা গেছে? মনে রাখতে হবে, সমাপনী মজুদের সাথে, সমাপনী মজুদ হচ্ছে সম্পদ। কি সম্পদ? সমাপনী মজুদ হচ্ছে আমার জন্য সম্পদ। ভাই মনে রাখতে হবে, সম্পদের সাথে সম্পর্ক আছে, একটা হচ্ছে ব্যয়, আরেকটা হচ্ছে আয়। বুঝা গেছে? একটা হচ্ছে ব্যয়, আরেকটা হচ্ছে আয়। বুঝা গেছে আমার কথা? মনে রাখবেন, সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক হচ্ছে নেগেটিভ সম্পর্ক। কোন সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। বুঝা গেছে? সম্পদের সাথে আয়ের সম্পর্ক হচ্ছে পজিটিভ সম্পর্ক। কোন সম্পর্ক? পজিটিভ সম্পর্ক। বুঝা গেছে? সম্পদের সাথে আয়ের সম্পর্ক কি? পজিটিভ সম্পর্ক। আর ব্যয়ের সম্পর্ক হচ্ছে নেগেটিভ। এর মানে কি? যদি সম্পদ কম হয়, যদি কি হয়? যদি সম্পদ কম হয়, তাহলে ব্যয় কি হবে ভাই? ব্যয়টা বেশি হবে। যদি সম্পদ বেশি হয়, ব্যয় কম হবে। যদি সম্পদ বেশি হয়, আয় বেশি হবে, পজিটিভ সম্পর্ক। যদি সম্পদ কম হয়, আয়ও কম হবে। এটা হচ্ছে সম্পদ নিয়ে কথা। এরপরে আমরা একটা জিনিস পড়ছিলাম, রক্ষণশীলতা নীতি। কোন নীতি? রক্ষণশীলতা নীতি। ভাইয়া বলেন তো, এই নীতির মূল কথা কি? এই নীতির মূল কথা হচ্ছে আমাকে সম্পদ কম দেখাইতে হবে। এই যে খেয়াল করেন, যদি দুইটা দাম দেওয়া থাকে, যদি মজুদ পণ্যের দুইটা দাম দেওয়া থাকে, যেটা কম, যেটা কম আমাকে ওই দামটা নিতে হয় না? বলেন তো ভাইয়া, আমাকে ওই দামটা নিতে হয়। আমাদেরকে কে শিখাইছে বলেন তো? রক্ষণশীলতা নীতি। তাহলে মনে রাখতে হবে, আপনাকে এই দামটা নিয়েই কাজ করতে হবে। বুঝা গেছে? এইটা কম, আমরা জানি এটা রক্ষণশীলতা নীতি। তাহলে খেয়াল করেন তো, কি বলছে? 12,500। সমাপনী মজুদ পণ্য কত? 12,500। বেশি দেখাইছে, বেশি মানে কি? সম্পদ বেশি, আর সম্পদ বেশি মানে কি? আয় বেশি। তাহলে দেখি আমরা, মুনাফা হ্রাস পাবে না, হ্রাস পাবে না, বৃদ্ধি পাবে। মুনাফা হ্রাস পাবে? নো, হ্রাস পাবে না। মুনাফা বৃদ্ধি পাবে কত? না 3,000 না, 12,500। ইয়েস, মুনাফা বৃদ্ধি পাবে 12,500। মুনাফা বৃদ্ধি পাবে 12,500। সবাই বলেন তো ক্লিয়ার কিনা? আমাকে বলেন তো সবাই ক্লিয়ার কিনা? তাহলে মুনাফা বৃদ্ধি পাবে 12,500। কত? 12,500। কেন? এই যে সমাপনী মজুদ পণ্যের দুইটা দাম দেওয়া থাকলে আমরা কমটাকে ধরি। কেন? কারণ আমাদেরকে রক্ষণশীলতা নীতি বলছে তোমাকে সম্পদ কম দেখাইতে হবে, তোমাকে ব্যয় বেশি দেখাইতে হবে, তোমাকে আয় কম দেখাইতে হবে। এটা কার কথা? রক্ষণশীলতার কথা। এই জন্য, বুঝছেন? ওকে। এই যে এই প্রশ্নটা আনসার করেন তো, এটা একটু আনসার করেন তো দেখি। কি বলছে? পাওনাদারকে দেওয়া, এটা কই থেকে আসছে? ব্যাংক সমন্বয়। বুঝা গেছে? কি বলছে? পাওনাদারকে দেওয়া 3,520 টাকার চেক ভুলে নগদান বইতে 3,250 টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে দেখাতে হবে? কিভাবে দেখাইতে হবে বলছে, ঠিক আছে? যদি আপনাকে এই রকম বলে, আপনি একটা কি করবেন? একটা টি চক আঁকবেন। কি করবেন? আপনি একটা টি চক আঁকবেন, ঠিক আছে? টি চক আইকা হচ্ছে, এই পাশে হচ্ছে নগদান বই, এই পাশে কোন বই? এই পাশে হচ্ছে নগদান বই, এই পাশে হচ্ছে ব্যাংক বই। ঠিক আছে? এই পাশে হচ্ছে নগদান, এই পাশে হচ্ছে ব্যাংক। ঠিক আছে? তাহলে খেয়াল করেন তো, ভুল করছে কোন বই? ভুল করছে নগদান বই। ভুল করছে কে? ভুল করছে নগদান বই। কত? 3,250। মনে রাখবেন, যে বই ভুল করে আপনাকে ওই ভুলকে সংশোধন করতে হবে। আমার কথা বুঝছেন? ভুল করবে যে, সংশোধন করবেন তাকে। মানে যে বই ভুল করে আপনাকে সংশোধন করতে হবে, ওই বইকেই সংশোধন করতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন তো কত? 32,500। খেয়াল করেন কত? 32,500। আপনি যখন পাওনাদারকে দিবেন, কি দিবেন? আপনি যখন পাওনাদারকে দিবেন, আপনার কি হয়ে যাবে? টাকা কমে যাবে না? কমে যাবে, তার মানে মাইনাস। ব্যাংক কোনো ভুল করে নাই। ব্যাংক কি করে নাই? ব্যাংক কোনো ভুল করে নাই। তাহলে ব্যাংক ঠিক লিখছে কত? 3,550। ব্যাংক কোনো ভুল করছে? ব্যাংক কিন্তু কোনো ভুল করে নাই, যা আছে তা। আপনি কাকে দিছেন? পাওনাদারকে দিছেন, তার মানে মাইনাস হবে। ঠিক আছে? এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আপনাকে
দুই পাশের পার্থক্য মিলাইতে হবে। ঠিক আছে, আপনাকে দুই পাশের পার্থক্য মিলাইতে হবে। ভাই বলেন তো, এই যে ভুল করছে যে বই, আপনাকে সংশোধন করতে হবে ওই বইকে। ঠিক আছে, তাহলে আপনি নগদান বইতে কম লিখছেন না কম? পার্থক্য কত ভাই? পার্থক্য হচ্ছে 270। কত? পার্থক্য হচ্ছে 270। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 270। কত? 270। মনে রাখবেন, আপনি যদি মাইনাস ফিগারকে, কোন ফিগারকে, যদি আপনি মাইনাস ফিগারকে বাড়াইতে চান, এই যে মাইনাস ফিগার, যদি আপনি মাইনাস ফিগারকে বৃদ্ধি করতে চান, বাড়াইতে চান, বৃদ্ধি করতে চান, আপনাকে মাইনাসই করতে হবে। কেন? আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়। আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। মনে রাখতে হবে, মাইনাস চিহ্নকে যদি আপনি বাড়াইতে চান, আপনাকে মাইনাসই করতে হবে। আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে কি হবে? ইয়েস, নগদান বইয়ের সাথে কি হবে? যোগ হবে? যোগ হবে না, যোগ হবে না, বিয়োগ হবে। যোগ হবে না, নগদান বই থেকে বিয়োগ হবে 270 টাকা। ইয়েস, দিস ইজ দ্য আনসার, যে নগদান বই থেকে বিয়োগ হবে 270 টাকা। কত? 270 টাকা। যে বই ভুল করে আপনাকে ওই বইকে সমাধান করতে হবে। ক্লিয়ার কথা? ওকে, এবার আমরা নেক্সটে চলে যাই। ঠিক আছে, এই প্রশ্নটা সবাই পারার কথা, আমি পড়াইছিলাম। মূল্যস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি সঠিক কার্যকর? সঠিক কার্যকর, বাই কার্যকর যদি এই কথা উল্লেখ থাকে, তার মানে কি? তার মানে হচ্ছে যেখানে সমাপনী মজুদ পণ্য কম। অধিক কার্যকর মানে কি? অধিক কার্যকর মানে হচ্ছে যেখানে সমাপনী মজুদ কম। যেখানে কি কম? যেখানে সমাপনী মজুদ কম ভাইয়া, এর মানে হচ্ছে এটা। এখন আমরা কি করব? এই যে কি বলছে, মূল্যস্ফীতি, কি বলছে? মূল্যস্ফীতি। আমরা একটা, এই যে 1 তারিখে যদি একটা কোনো একটা পণ্যের দাম 10 টাকা হয়, মূল্যস্ফীতি মানে কি? দাম বৃদ্ধি পাবে। তাহলে 2 তারিখে কত? 2 তারিখে হচ্ছে 20 টাকা। এটাই কি? এটাই হচ্ছে একটা দাম বৃদ্ধির পরিস্থিতি। এটাই কি? এটা হচ্ছে একটা দাম বৃদ্ধির পরিস্থিতি। ওকে, এবার আমরা কি করব? ফিফো। কি করব? ফিফো। আমরা ফিফো করে দেখি। ফিফো যদি আমরা ফিফোতে করি, ফিফোতে যদি করি, তার মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট থাকে হচ্ছে 20। থাকে কত? থাকে হচ্ছে 20। যদি আমি লিফো করি, কি করি? যদি আমি লিফো করি, তার মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট থাকে হচ্ছে 10। ঠিক আছে, এই যে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতির মধ্যে আমাকে বলুন তো, সমাপনী মজুদ পণ্য কোথায় কম? আমাকে বলুন তো, এই যে সমাপনী মজুদ পণ্য, এটা কোথায় কম? অবশ্যই কোথায়? লিফোতে কম না? তার মানে এটাই অধিক কার্যকর। এটাই কি? অধিক কার্যকর। তাহলে আনসার হবে লিফো। আমি অনলাইন ক্লাসে, এই আধা ঘন্টা 1 ঘন্টা মতো লাগবে। আমি অনলাইন ক্লাসে শেষ করে, মানে শেষ করে চলে আসবো আর কি। এক জায়গায় দেখবেন মানে? না না না, এখন এখন বাড়িতে পারবো না। এই তো আমার আর কত, আমার আর হচ্ছে আধা ঘন্টা মতো লাগবে আর কি। আধা ঘন্টার জন্য কম লাগবে। আমি আমি ক্লাসটা শেষ করে বেরোচ্ছি। ঠিক আছে, আপনারা কই থাকবেন? কান্দিরপাড় থাকেন, আমি আসতেছি। আচ্ছা দেখেন, বুঝছেন? আনসার হবে কোনটা? লিফো। ওকে, এরপরে দেখেন কি বলছে, বাংলাদেশের আর্থিক প্রতিবেদনের মান নির্ধারণ করে। কে বলছে? আর্থিক প্রতিবেদন। আর্থিক প্রতিবেদনের মান মনে রাখতে হবে ভাইয়া। এই যে আর্থিক প্রতিবেদন আছে না, এই আর্থিক প্রতিবেদন, প্রতিবেদন মানে কি? অর্থাৎ এটা দিতে হচ্ছে আইসিএবি। কে? আইসিএবি। তার মানে বাংলাদেশের আর্থিক প্রতিবেদনের মান কে দেয়? এই যে আইসিএবি। ঠিক আছে, কত সালে? এটা হচ্ছে 2015 সাল পর্যন্ত। কত? 2015 সাল পর্যন্ত বাংলাদেশের আর্থিক প্রতিবেদন মান দেয় কে? আইসিএবি। ঠিক আছে, কিন্তু বর্তমানে, মনে রাখতে হবে, কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট ভাইয়া, একটু নোট করতে হবে। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে, বর্তমানে, বর্তমানে
কিন্তু বর্তমানে বাংলাদেশের আর্থিক প্রতিবেদন মান দেয় এফআরসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার প্রশ্ন। ঠিক আছে, বাংলাদেশে বর্তমানে আর্থিক প্রতিবেদনের মান দেয় কে? এফআরসি। এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। বর্তমানে যদি এখানে একটা অপশন থাকতো এফআরসি এবং আছে আইসিএবি, জীবনেও আনসার হবে না, এটা জীবনেও কি হবে না, আনসার হবে না। আনসার হবে এফআরসি। আনসার হবে কোনটা? এফআরসি। কিন্তু এখানে কি এফআরসি আছে? এফআরসি নাই, তাই আনসার হবে কোনটা? আইসিএবি। আনসার হবে কোনটা ভাইয়া? আনসার হবে আইসিএবি। বুঝছেন কথা আমার? আনসার হবে কোনটা? আনসার হবে আইসিএবি। বুঝছেন কথা? আনসার কোনটা হবে? আনসার হবে আইসিএবি। আনসার কোনটা হবে? আনসার হবে আইসিএবি। আনসার কোনটা হবে? আনসার হবে আইসিএবি। বুঝছেন কথা? আনসার হবে আইসিএবি। আই হোপ ক্লিয়ার করেছি, আই হোপ বুঝতে পারছেন। ঠিক আছে, ঠিক আছে, আনসার হবে কোনটা? আইসিএবি। বুঝছেন? এটাই হচ্ছে মেইন কনসেপ্ট আর কি, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। ওকে, আমরা পরবর্তী চলে যাই। ঠিক আছে, কি বলছে দেখেন তো, আমাদেরকে বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার। কার উপর? আমাদেরকে বলছে যে ক্রয় মূল্যের উপর। কার উপর? ক্রয় মূল্যের উপর মুনাফার হার। ক্রয় মূল্যের উপর মুনাফার হার। তাহলে একটা সূত্র লিখতে পারি আমরা। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর, তাহলে নিচে লেখেন ক্রয় মূল্য। নিচে হবে কি? নিচে হবে ক্রয় মূল্য। বলছে ক্রয় মূল্যের উপর মুনাফা, তাহলে উপর কি হবে? উপর হবে মুনাফা। কোনো মুখস্থ করার প্রয়োজন নাই। কি বলছে? ক্রয় মূল্যের উপর, তাহলে উপর মানে কি? এই ক্রয় মূল্যের উপর মুনাফা। কি বলছে? হার। হার মানে 100। হার মানে কত? হার মানে হচ্ছে 100। ওকে, ওকে। এরপরে দেখেন কি দেওয়া আছে? মুনাফা দেওয়া আছে কত? 6000 টাকা। বুঝছেন? মুনাফা দেওয়া আছে কত? 6000 টাকা। তাহলে লিখেন মুনাফা দেওয়া আছে 6000 টাকা। ওকে, এরপরে ক্রয় মূল্য দেওয়া আছে। এখানে কিন্তু কোথাও ক্রয় মূল্য দেওয়া নাই। আমরা সবাই জানি ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করে। আমরা সবাই জানি ক্রয় মূল্য নির্ণয় করে হচ্ছে এই যে বিক্রয় আছে না, বিক্রয়, মনে রাখবেন বিক্রয় মাইনাস মুনাফা, এটা হচ্ছে ক্রয় মূল্যের সূত্র। তাহলে বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 30,000 মাইনাস 6,000, তাহলে কত? 24,000। কত হয় আমার আনসার? 24,000। তাহলে কত হবে? 24,000। কত হবে? ক্রয় মূল্য হচ্ছে আমার 24,000। ওকে, ইন্টু 100। তাহলে এই 3 শূন্য এই 3 শূন্য কাটেন, কত থাকে? 6। তাহলে আমরা জানি 4 6 24 আর 4 25 100। আনসার হচ্ছে 25%, 25%। কত হবে? 25%। বুঝছেন? 25%। তাহলে এখানে আনসার হবে কত? আনসার হবে 25%। ঠিক আছে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন, এরপরে দেখেন কি বলছে? আলী কোম্পানির 500 টাকার সাপ্লাইজ ক্রয়। 500 টাকার সাপ্লাইজ ক্রয়, ভুলবশত সাপ্লাইজ 5,000 টাকা ডেবিট এবং নগদ 5,000 টাকা ক্রেডিট। ভাই বলেন তো সাপ্লাইজ কোন হিসাব? বলেন তো ভাই। সাপ্লাইজ আমরা সবাই জানি, আমরা সবাই জানি সাপ্লাইজ। এই সাপ্লাইজটা হচ্ছে একটা সম্পদ। কি সম্পদ ভাই? এই সাপ্লাইজ হচ্ছে আমার জন্য সম্পদ। এরপরে নগদ, এই নগদটাও হচ্ছে আমার জন্য সম্পদ। বুঝছেন? এই নগদ আমার জন্য কি? সম্পদ। বুঝছেন? সম্পদ। এই নগদ আমার জন্য হচ্ছে সম্পদ। ওকে, কি বলছে? সাপ্লাইজ ছিল 500। সাপ্লাইজ ছিল 500, আপনি বসাইছেন 5,000। তার মানে কি? বেশি বসাইছেন না? বলেন না, বেশি বসাইছেন না? তো বেশি মানে কি? সম্পদ বেশি। বেশি মানে কি? বেশি মানে হচ্ছে সম্পদ বেশি। ভালো কথা, সম্পদ বেশি। আর মনে রাখবেন, ডেবিট হয় যখন, ডেবিট মানে কি? সম্পদ বেশি না? সম্পদ বেশি। এরপরে নগদ 5,000 ক্রেডিট, তার মানে কি? নগদ কি হয়েছে? নগদ ক্রেডিট হয়েছে। আর নগদ মানে কি? সম্পদ কখন ক্রেডিট হয় বলেন তো? সম্পদ ক্রেডিট হয় তখন যখন সম্পদ কমে যায়। সম্পদ কখন ক্রেডিট হয়? মনে রাখবেন, সম্পদ তখনই ক্রেডিট হয় যখন সম্পদ কমে যায়। তার মানে সম্পদ কম। সম্পদ কি? কম। মানে কি? নগদ কম। সম্পদ কি? সম্পদ কম। সম্পদ মানে কি?
সম্পদ মানে হচ্ছে নগদ কম। সম্পদ মানে কি? নগদ কম। ওকে, তাহলে দেখেন তো, নগদ বেশি, নগদ বেশি না নগদ কম, নগদ কম, নগদ কম, সাপ্লাইজ কম না সাপ্লাইজ বেশি, হবে না। নগদ কম, ঠিক আছে, নগদ কম, ঠিক আছে, সাপ্লাইজ বেশি, ঠিক আছে। দিস ইজ দ্য আনসার, এটাই কি আমার আনসার, বুঝছেন? নগদ, নগদ কম বাট সাপ্লাইজ বেশি। নগদ কম কি বাট সাপ্লাইজ বেশি, এই যে সাপ্লাইজ বেশি। নগদ কম এবং সাপ্লাইজ বেশি। নগদ কি সম্পদ না? সম্পদ কখন ক্রেডিট হয়? যখন দাম, যখন সম্পদ কম থাকে তখন ক্রেডিট হয়, বুঝছেন? এরপরে এই যে পড়াইছিলাম, কি বলছিলাম? প্রকৃত জাবেদা। কি বলছিলাম? প্রকৃত জাবেদা বই কোনগুলো? মনে রাখবেন, এই প্রকৃত জাবেদা বইয়ের আরেকটা নাম হচ্ছে সাধারণ জাবেদা। কি জাবেদা? সাধারণ জাবেদা। এই প্রকৃত জাবেদা আরেকটি নাম কি? সাধারণ জাবেদা। মনে রাখবেন, আমাদের জাবেদা হচ্ছে দুইটা। একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে কোন জাবেদা? একটা হচ্ছে বিশেষ জাবেদা, যেখানে আছে কয়টা জিনিস? 6টা জিনিস। যেমন হচ্ছে ক্রয় জাবেদা, যেমন কি ক্রয় জাবেদা, এরপরে হচ্ছে বিক্রয় জাবেদা, এরপরে কি বিক্রয় জাবেদা, এরপরে আছে ক্রয় ফেরত জাবেদা। কি জাবেদা? এরপরে আছে ক্রয় ফেরত জাবেদা, এরপরে কি আছে? এরপরে আছে বিক্রয় ফেরত জাবেদা, এরপরে কি আছে? এরপরে আছে নগদ প্রাপ্তি জাবেদা, এরপরে কি আছে? এরপরে আছে নগদ প্রদান জাবেদা, এরপরে কি আছে? নগদ প্রদান। এইগুলা কি? এই 6টা হচ্ছে আমার বিশেষ জাবেদা। এই 6টা কি? এই 6টা হচ্ছে আমার বিশেষ জাবেদা। ভাই মনে রাখবেন, এই 6টার বাহিরে, এই 6টার বাহিরে যা আছে, যা আছে সব হচ্ছে আমাদের প্রকৃত অথবা সাধারণ জাবেদা। প্রকৃত অথবা সাধারণ জাবেদা, ক্লিয়ার? তাহলে দেখেন, ক্রয় ফেরত এটা বিশেষ জাবেদা, আনসার হবে না। ঠিক আছে, আমাদেরকে বলছে প্রকৃত জাবেদা। ক্রয় জাবেদা, আনসার হবে না। নগদ প্রাপ্তি, আনসার হবে না। তাহলে আনসার আছে কোনটা? একটাই, সংশোধনী জাবেদা এবং সমন্বয় জাবেদা। কোন জাবেদা? সংশোধনী জাবেদা এবং সমন্বয় জাবেদা। এই যে এগুলো কি এখানে আছে? এগুলা কিন্তু এখানে নাই। তার মানে আমার আনসার কোনটা হবে? আনসার হবে আমার সংশোধনী জাবেদা অথবা সমন্বয় জাবেদা। বুঝা গেল আমার কথা? ওকে, এরপরে কি বলছে? অগ্রিম খরচের সমন্বয়। কি বলছে? অগ্রিম খরচের সমন্বয়। মনে রাখবেন, খরচের সমন্বয় করলে কি হয়? খরচ নিচে চলে আসে। খরচ মানে কি? তখন খরচ হ্রাস হয়, তখন খরচ কি হয়? হ্রাস হয়, ঠিক আছে? এমন কি হয়? এখন হচ্ছে সম্পদ, এই সম্পদ বৃদ্ধি পায়, এই সম্পদ কি হয়? বৃদ্ধি পায়। কি বলছে? অগ্রিম খরচ একটা সম্পদ না? সম্পদ বৃদ্ধি পায়, আর খরচ কি? ব্যয় না? তাহলে ব্যয়টা কি? হ্রাস পায়, মানে খরচ হ্রাস পায়। তাহলে সম্পদ হ্রাস না, আনসার হবে না। এই যে খরচ হ্রাস, ঠিক আছে, সম্পদ বৃদ্ধি, ইয়েস, দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, খরচ হ্রাস এবং হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি, এটাই মূলত আমার কি? আনসার, এটাই কি আমার আনসার। ওকে, এর পরবর্তীতে আমরা দেখি। ঠিক আছে, কি বলছে? সেবা প্রদান করা হয়েছে, সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি। মনে রাখবেন, এই সেবা প্রদান, এটা হচ্ছে আমার জন্য একটা আয় হিসাব, এটা আমার জন্য সেবা আয় হিসাব, বুঝছেন? এই যে সেবা প্রদান করছেন, এটা আমার জন্য সেবা আয় হিসাব। কথা বুঝছেন? মানে আয় বৃদ্ধি পাইছে। কি বৃদ্ধি পাইছে? আমার আয় বৃদ্ধি পাইছে। সেবা আয় মানে কি? আমার আয় বৃদ্ধি পাইছে, বুঝছেন আমার কথা? আয় বৃদ্ধি পাইছে। ওকে, এরপরে মনে রাখবেন, কিন্তু টাকা পাওয়া যায় নাই, আপনি টাকা পান নাই, তার মানে কি? আপনি টাকা পান নাই, তার মানে কি আছে? এখন আপনার বকেয়া আছে। কি আছে? বকেয়া সেবা আয়। বকেয়া কি? বকেয়া সেবা আয়। মনে রাখবেন, আয় বকেয়া হইলে সম্পদ হয়। যদি আয় বকেয়া হয়, কি হয়? আয় বকেয়া হইলে সম্পদ হয়, তার মানে সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি, ওকে। তাহলে সম্পদ বৃদ্ধি ঠিক আছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, হ্যাঁ এটাও ঠিক আছে। আমরা জানি আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এটা আমরা সবাই জানি। যদি আপনার প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ইয়েস, এটাই আমার আনসার। দায় বৃদ্ধি প্রশ্নই আসে না, দায় কি আসবে? দায় তো আসবে না। সম্পদ বৃদ্ধি, ঠিক আছে, সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস, না, আমার এটা আনসার হবে না, এটা আমার আনসার হবে না। সম্পদ বৃদ্ধি, ঠিক আছে, দায় না, দায় তো প্রশ্নই আসে না। তাহলে সম্পদ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি। কি বৃদ্ধি? সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন, কি বলছে? ক্লোজিং এন্ট্রি, অর্থাৎ ক্লোজিং এন্ট্রি মানে কি? ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে সমাপনী দাখিলা। ক্লোজিং এন্ট্রি মানে কি? ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে সমাপনী, ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে সমাপনী দাখিলা। কোন দাখিলা? সমাপনী দাখিলা।
জি ভাই। হ্যাঁ, এই তো আমার তো একটু লেট হবে, আমি আসতেছি। এই যে 20-এর ভিতরে আসতেছি, 20-এর ভিতরে মানে 20। থাকেন, ঠিক আছে। তাহলে খেয়াল করেন কি বলছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে পুঞ্জীবিত অবচয়। এর মানে কি? এর মানে হচ্ছে পুঞ্জীবিত অবচয়। এর মানে কি? এর মানে হচ্ছে পুঞ্জীবিত অবচয়। তার মানে মনে রাখতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এর মানে হচ্ছে পুঞ্জীবিত অবচয়। বলেন তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের বিপরীত সম্পদ। এটা কি? এটা হচ্ছে আমাদের বিপরীত সম্পদ। আনসার হবে? আনসার কিন্তু হবে না। ক্লিয়ার? আনসার কিন্তু কি হবে না। ঠিক আছে, এরপরে দেখেন কি বলছে, সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে সেবা আয়। মানে কি? সেবা আয়। ভাইয়া বলেন তো, এই যে সমাপনী দাখিলের মাধ্যমে কি আমরা আয় বন্ধ করি না? আমরা আয় বন্ধ করি। তাহলে এটাই আমার আনসার। ঠিক আছে, কি বলছে যে যে হিসাবটির ব্যালেন্স শূন্য হবে, তার মানে কি? যেটা বন্ধ হয়ে যাবে। শূন্য মানে কি? বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, শূন্য মানে কি ভাইয়া? শূন্য মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। তাহলে কোন হিসাব বন্ধ হয়? সমাপনী দাখিলা। অস্থায়ী হিসাব, আয়, ব্যয়, উত্তোলন, লভ্যাংশ। তাহলে এই যে সার্ভিস রেভিনিউ মানে কি? আয়। বোঝা গেল কথা? প্রিপেইড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বীমা। অগ্রিম বীমা সম্পদ হবে? হবে না। অগ্রিম বীমা। এরপরে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ, সাপ্লাইজ হবে? সাপ্লাইজ তো সম্পদ, হবে না। তাহলে আমার এটাও আনসার হবে না, এটাও হবে না, এটাও হবে না। আনসার হবে কি? সার্ভিস রেভিনিউ। আনসার হবে কিন্তু সার্ভিস রেভিনিউ। ওকে, এরপরে ভাই মোট, এটা হচ্ছে একটা কনফিউশন প্রশ্ন। এটা খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে। আমরা এই প্রশ্নটা সমাধান করব, ঠিক আছে। এই প্রশ্ন আমরা সমাধান করব ইনশাআল্লাহ। ওকে, একটা নোট লিখতে হবে, নোট। ঠিক আছে, নগদ, নগদান বইয়ের ডেবিট লিখেন। নগদান বইয়ের ডেবিট মানে কি? ভাইয়া মনে রাখতে হবে নগদান বইয়ের ডেবিট মানে হচ্ছে যোগ করা। কি করা? যোগ করা। নগদান বইয়ের ডেবিট মানে হচ্ছে যোগ করা। নগদান বইয়ের ক্রেডিট মানে বিয়োগ করা। মানে কি? বিয়োগ করা, বিয়োগ করা। বুঝছেন? নগদান বইয়ের ডেবিট মানে যোগ করা, নগদান বইয়ের ক্রেডিট মানে বিয়োগ করা। কথা ক্লিয়ার? ওকে, এরপরে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ব্যাংক বই। মনে রাখবেন এই ব্যাংক বইয়ের ক্রেডিট, যদি বলে ব্যাংক বইয়ের ক্রেডিট, এর মানে হচ্ছে যোগ করা। উল্টা সম্পর্ক, মানে উল্টা। যদি বলে ব্যাংক বইয়ের ডেবিট, কি বলে? যদি বলে ব্যাংক বইয়ের ডেবিট, তখন হয়ে যাবে মাইনাস। কি হয়ে যাবে? মাইনাস। তার মানে উল্টা সম্পর্ক। ভাইয়া নোট করে নেন, এটা ইম্পর্টেন্ট, নোট করে নেন ভাইয়া, যে পরীক্ষায় প্রশ্ন আসবে নগদান বইয়ের ডেবিট বলতে কি বোঝায়? প্লাস বুঝায়। কি বুঝায়? প্লাস বুঝায়। এই জিনিসটা ইম্পর্টেন্ট, নোট করে নেন, ঠিক আছে। নোট করে নেন সবাই। এরপরে আমরা শিখবো, এরপর আমরা ম্যাথটা শিখবো। কি শিখবো? এরপর হচ্ছে আমরা ম্যাথ শিখবো ইনশাল্লাহ। ওকে, এবার আমরা ম্যাথ শিখবো, ঠিক আছে। এবার আমরা ম্যাথ শিখবো ইনশাল্লাহ। ওকে, ওকে, এবার আমরা ম্যাথটা দেখি, ঠিক আছে। আমরা একটু ম্যাথটা দেখি। ওকে, আমরা একটু ম্যাথ সমাধান করি, ঠিক আছে। তাহলে সমাধান করেন। কি বললাম? পার্থক্য, কি বলছে? পার্থক্য। তার মানে কি? পার্থক্য মানে হচ্ছে, পার্থক্য মানে কি? এই যে দুই পাশের বিয়োগ, মানে দুই পাশ। এটা কি? এটা হচ্ছে নগদান, এটা হচ্ছে ব্যাংক। ঠিক আছে, এটা হচ্ছে নগদান, এটা হচ্ছে ব্যাংক। ঠিক আছে, যাই না আমি চলে যাবো, তারা আছে, যাই না আমি চলে যাবো, যাই গেছি।
বন্ধ করবে কি আমার আপনার সাথে কথা আছে আমার দাঁড়ান না কথা আছে আমার দেখেন এই যে ব্যাংক চার্জ ঠিক আছে কোন বই নগদান বইয়ে ভুল ক্রমে 620 টাকা ডেবিট করেছে ডেবিট মানে কি নগদান বইয়ে ডেবিট মানে যোগ করা ডেবিট মানে কি যোগ করা তাহলে যোগ 620 কি করছে ব্যাংক চার্জ তাহলে নগদান ভুল করছে কে নগদান বই তাহলে দেখেন তো ব্যাংক চার্জ ঠিক আছে তার মানে কত ব্যাংক চার্জ দেখেন ব্যাংক চার্জ করলে মাইনাস হয় কি হয় মাইনাস হয় 260 কি বলছে নগদান বই ও ব্যাংক বিবরণীর পার্থক্য পার্থক্য মানে কি বিয়োগ না পার্থক্য মানে বিয়োগ সমাধান করেন প্লাস 620 কি বলছে পার্থক্য পার্থক্য মানে হচ্ছে বিয়োগ এরপরে মাইনাস 260 মাইনাস কত 260 ওকে তাহলে প্লাস 620 লিখেন লিখছেন মাইনাসে মাইনাসে প্লাস কত 260 কত 260 তাহলে 880 880 এই যে 880 কত 880 বুঝছেন কথা এই যে বুঝেন নগদান বইয়ে ভুল করছে কোন বই ভুল করছে নগদান বই নগদান বইয়ের ডেবিট এর মানে নগদান বইয়ে যোগ করা বুঝছেন কথা নগদান বইয়ের ডেবিট মানে কি যোগ করা আর ব্যাংক চার্জ ভাইয়া বলুন তো ব্যাংক চার্জ এটা কি আমার জন্য ক্ষতি না তা আমার জন্য ব্যাংক চার্জ কি হবে ব্যাংক চার্জ মাইনাস হবে কত এই যে 260 টাকা মাইনাস ব্যাংক চার্জ করলে মাইনাস হয় টাকা কমে যায় মাইনাস হইছে এবার কি বলছে নগদান বই ও ব্যাংক বিবরণীর পার্থক্য পার্থক্য মানে কি মাঝখানে বিয়োগ হবে বিয়োগ করলে যা হবে তা 880 ঠিক আছে এরপরে কি বলছে ডেবিট নোটের সাহায্যে কোন নোট ডেবিট নোট বলছে ডেবিট নোটের সাহায্যে কোনটি লেখা হয় ভাইয়া খুবই সহজ নোটের সাহায্যে লেখা হয় ফেরত নোট নোটের সাহায্যে লেখা হয় ফেরত ডেবিট ফেরত ডেবিট ডেবিট নোট মনে রাখবেন ক্রয় করলে ডেবিট হয় না আমরা জানি ক্রয় করলে ডেবিট হয় তার মানে ক্রয় ফেরত ডেবিট নোট ক্রয় ফেরত কোন নোট ক্রয় ফেরত ডেবিট নোট তাহলে ক্রয় ফেরত বহি কোন বহি ক্রয় ফেরত বহি বলছে ডেবিট নোটের সাহায্যে কোনটি লেখা হয় ক্রয় ফেরত বহি বুঝছেন কথা ক্রয় করলে ডেবিট হয় তাই ক্রয় ফেরত বহি ওকে এরপরে 27 নাম্বার দেখেন কি বলছে প্রথম কাজ কি ওই যে নতুন অনুপাত কি অনুপাত নতুন অনুপাত প্রথম কাজ কি ভগ্নাংশের বিয়োগ প্রথম কাজ কি ভগ্নাংশের বিয়োগ তাহলে 3 থেকে 1 গেলে কত 2 ওকে ক্লিয়ার এরপরে কি আছে 5:2 অনুপাত তাহলে 5:2 কাজ কি বিয়োগ ফল দিয়ে গুণ করা 2 2 তাহলে 5 দুগুণে হচ্ছে 10 2 দুগুণে হচ্ছে 4 ক্লিয়ার এরপরে 3 নাম্বার বের করব কিভাবে 3 নাম্বার বের করে হচ্ছে এই যে এই যে উপরে যে আছে উপরে তাকে আপনি দিবেন কার সাথে এই যে এই দুইটার যোগফল তাহলে 5 এ 2 হচ্ছে 7 তাহলে 7 একে 7 10 4 7 কই আছে 10 4 7 বুঝছেন 10 4 7 এটাই হচ্ছে আমার মেইন কথা এরপরে দেখেন কি বলছে ঋণপত্র ঋণপত্র ইস্যু করা যায় মনে রাখবেন ঋণপত্র অধিহারও যাবে সমমূল্যও যাবে অবহারও যাবে তার মানে সবগুলো বুঝছেন ঋণপত্র অধিহারও যায় সমমূল্যেও যায় অবহারেও যায় সবগুলি মানে সবগুলাতেই যায় ঋণপত্র ক্লিয়ার কথা ঠিক আছে আজকে এই পর্যন্তই ঠিক আছে আজকে এই পর্যন্তই বাকি যেইগুলো আছে সবাই বাসায় প্র্যাকটিস দিবেন ঠিক আছে সবাই বাসায় প্র্যাকটিস দিবেন যদি কোনো সমস্যা হয় আমারে একটু জানাবেন ঠিক আছে বাকি যেইগুলো আছে আজকে আমি 28টা প্রশ্ন সমাধান করে দিলাম ঠিক আছে 28টা প্রশ্ন আপনারা কি করবেন আপনারা হচ্ছে বাকি যে প্রশ্নগুলো আছে ঠিক আছে আপনারা যদি ক্লাসটা শেয়ার করে থাকেন যদি আপনারা ক্লাসটা শেয়ার করে থাকেন ঠিক আছে যদি আপনারা ক্লাসটা শেয়ার দেন আমাদের পেজে নক করলে হচ্ছে আপনাদেরকে এই পিডিএফ দিয়ে দিবে ঠিক আছে এই পিডিএফটা দিয়ে দিবে এই পিডিএফ দিয়ে দিবে যদি আপনি আমাদের ক্লাসটা শেয়ার করে থাকেন ঠিক আছে পিডিএফ দিয়ে দিবে এরপর আপনার কাজ কি এরপর আপনার কাজ হচ্ছে বাসায় ঠিক আছে বাসায় ট্রাই দেওয়া যদি না পারেন আপনি আমাকে ডিরেক্ট নক করবেন যদি আপনি না পারেন তাহলে আমাকে অবশ্যই বলবেন যদি আপনি না পারেন ঠিক আছে আমাকে অবশ্যই নক করবেন যদি না পারেন আমি ইনশাল্লাহ সমাধান করাই দিব ঠিক আছে আজকে আমরা 30টা প্রশ্ন সমাধান করলাম ঠিক আছে ইনশাল্লাহ আমাদের আগামীকালকেও ক্লাস থাকবে ঠিক আছে ইনশাল্লাহ আমাদের আগামীকালকেও হিসাব বিজ্ঞান ক্লাস থাকবে তো সবাই রেডি হয়ে থাকবেন আমরা কালকে
কুমিল্লা ইউনিভার্সিটির জন্য প্রশ্ন সমাধান করব কুমিল্লার গুচ্ছের জন্য, ঠিক আছে? কালকে আমরা কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। সো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।